হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার মানে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারের সমস্ত ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সমস্ত ছোটো প্রশ্ন এই চ্যাপ্টারের একটা পার্ট মানে রায় মার্টিনের যে স্ক্যানার সলিউশনটা সেটা আগে আপলোড করা আছে। এটা হচ্ছে বাকি যে সমস্ত ছোটো প্রশ্নগুলো যা যা ছোটো প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টার সম্পর্কে সমস্ত নিয়ে আলোচনা করবো। তো সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন বলেছে, লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কী প্রকারের চলন? দিয়ে অনেকগুলো অপশান দিয়েছে। তারপরে বলেছে মিমোসা পুডিকাতে কী ধরনের চলন দেখা যায়। মিমোসা পুডিকা হচ্ছে লজ্জাপতির সায়েন্টিফিক নেম। তারপরে বলেছে লজ্জাপতির পাতা স্পর্শ করলে ফিত বিন্তকোষ থেকে রস অন্তঃকোষীয় স্থানে চলে আসে, এটা কী প্রকারের চলন? সবগুলো হবে সিসমোন্যাস্টিক চলন। সবগুলির উত্তর হবে সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে, সিসমোন্যাস্টিক চলন উত্তর হবে, সিসমোন্যাস্টিক চলন। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো। ওই যে সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কী প্রকারের চলন? পতঙ্গ শরীরে আছে প্রোটিন দিয়ে যে চলনটা হয় বা রাসায়নিক পদ্ধতির যে চলনটা হয় সেটা বলা হয় কেমোন্যাস্টিক চলন। তাহলে এটা আনসার হবে কেমোন্যাস্টিক। এটাকে অথবা দিয়ে বলেছে কলসপত্তি উদ্ভিদের পাতার পতঙ্গ এসে বদলে সেম হবে কেমোন্যাস্টিক হবে। ঠিক আছে, কেমোট্যাকটিক নয়, এটা কেমোন্যাস্টিক চলন। আর থার্ড কোশ্চেন বলেছে একটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ দাও। ওইটাই যেটা কোশ্চেনে বলেছে, হয় সূর্যশিশির পাতা লিখে দেবে কিংবা কলসপত্তি পাতা লিখে দেবে, যেটা ইচ্ছা লিখবে। আর কেমোন্যাস্টিক বাংলা হচ্ছে রসায়ন ব্যাপ্তি চলন। রসায়ন ব্যাপ্তি চলন দুটো লিখে রাখো, রসায়ন ব্যাপ্তি চলন। রসায়ন ব্যাপ্তি চলন। ওকে, পরে কোশ্চেন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়, এটা হবে দেখো সূর্য দিয়ে যে চলনটা হবে এটা হচ্ছে আলো দিয়ে হচ্ছে, ওই জন্য এটা আনসার হবে ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন, বাংলায় বলা হয় আলোক ব্যাপ্তি। আলোক ব্যাপ্তি। আলোক ব্যাপ্তি চলন। ওকে, নেক্সট পার্ট দেখো। 4 নম্বর কোশ্চেন, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশানগুলো মন দিয়ে শুনবে। একটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, বলছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। 2 নম্বরে বলছে উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। 3 নম্বরে বলছে ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়। 4 নম্বরে বলছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। এটা 2019 মাধ্যমিক পড়েছিল। এটা আনসার হবে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। এটা আনসার হবে অপশন নম্বর ডিটা, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো। উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের যে অপশানগুলো শোনো, হাইড্রোট্রপিক চলন, ফোটোট্রপিক চলন, ফোটোন্যাস্টিক চলন আর সিসমোন্যাস্টিক চলন। দেখো আলোর উৎসের দিকে বাঁকছে, তো তাহলে আলোর উৎসের দিকে যখন কোনো জিনিস বেঁকে যায় তখন সেটা বলা হয় ফোটোট্রপিক চলন। এটাকে বলা হয় ফোটোট্রপিক চলন। এটা আরেকটা নাম আছে, মানে এটা হচ্ছে পজিটিভ ফোটোট্রপিক চলন অ্যাকচুয়ালি, মানে আলো যেদিকে আছে সেদিকেই যাচ্ছে, ওই জন্য এটা বলা হচ্ছে পজিটিভ ফোটোট্রপিক চলন বা ফোটোট্রপিক চলন বললেও হবে। 6 নম্বর কোশ্চেন দেখো। বনচাড়াল বা ডেসমোডিয়াম পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় সেটাকে বলা হয় প্রকরণ চলন। প্রকরণ চলন উত্তর হবে এটা, প্রকরণ চলন। এটাকে অথবাদি বলেছে ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ। তাহলে বনচাড়ালের একটা নাম কি শুনলে, ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ, এর পার্শ্বপত্রকে পর্যায়ক্রমে ওঠানামা করে, এটা হবে প্রকরণ চলনের উদাহরণ। তারপরে 7 নম্বর কোশ্চেন বলছে ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু থেকে অগ্রসর হয়। তাহলে যখন উদ্ভিদের কোনো একটা অঙ্গ সামগ্রিক স্থান পরিবর্তন করে তখন সেটা ট্যাকটিক চলন বলা হয়। এবার এখানে ট্যাকটিক চলন মানে শুক্রাণুটা কার রেসপেক্ট হচ্ছে না, ম্যালিক অ্যাসিডের প্রভাবে হচ্ছে। ম্যালিক অ্যাসিড হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, তার জন্য এই চলনটা হবে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন। ওকে, এটাকে অথবা দিয়ে বলেছে শর্করা দ্বারা আকৃষ্ট মশের পুংজননকোষ ডিম্বাণু বা আর্কিগোনিয়ামের দিকে অগ্রসর হয়, এটাও একই সেম আনসার হবে কেমোট্যাকটিক চলন আনসার হবে। যখনই রাসায়নিক পদার্থ দিয়ে সামগ্রিক স্থান পরিবর্তন হবে তখন সেটা হবে কেমোট্যাকটিক চলন। আর অনুরূপ প্রশ্ন বলেছে কেমোট্যাকটিক চলনের উদাহরণ দাও। এই আগের যে দুটো কোশ্চেন পড়লে এই দুটো কোশ্চেনকে লিখে দেবে, মানে ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যাওয়া, এটা একটা উদাহরণ হবে। কিংবা শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে পুংজননকোষ ডিম্বাণু বা অর্কিগোনিয়ামের দিকে অগ্রসর হয়, এটাও হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলছে ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলো উৎস থেকে দূরে সরে যায়। তাহলে আলোক উৎস থেকে দূরে সরে যাচ্ছে মানে পুরোপুরি অঙ্গটা স্থান পরিবর্তন করছে, তাহলে কী চলন হবে? এটা হবে ফোটোট্যাকটিক চলন।
ফোটোট্যাকটিক চলন হবে এটা। আর অথবা দিয়ে বলেছে ভলবক্সের মধ্যে কোন প্রকার চলন দেখা যায়, ওইটা উত্তর হবে ফোটোট্যাকটিক চলন উত্তর হবে। ওকে, 9 নম্বর কোশ্চেন দেখো, এককোষী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের প্রখর আলোর বিপরীতে চলনকে বলে। দেখো প্রখর আলোর বিপরীতে চলন হচ্ছে মানে আলোর রেসপেক্টে হচ্ছে, তাহলে এটা একই আনসার হবে ফোটোট্যাকটিক চলন। ফোটোট্যাকটিক চলন, ট্যাকটিক কেন হচ্ছে, কারণ এখানে সমগ্র উদ্ভিদ অঙ্গটা স্থান পরিবর্তন করছে বলে। যখন সমগ্র উদ্ভিদ অঙ্গ স্থান পরিবর্তন করে দেবে, মানে অ্যাকচুয়ালি উদ্ভিদের গমন হবে, তখন সেটা বলে ট্যাকটিক চলন। এবারে ট্যাকটিক চলনের উদ্দীপকটার উপর ডিপেন্ড করে নামগুলো আমরা ঠিক করি একটা একটা করে। ওকে, চলো 10 নম্বর কোশ্চেন দেখো, সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হলো ফোটোন্যাস্টিক, ফোটোট্রপিজম, সিজমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। তাহলে সূর্যমুখী ফুল কী হয়, আলোর যত তীব্র হয় সেদিকে হয়, তাহলে আলোর তীব্রতা যে চলনটা সেটা বলা হয় ফোটোন্যাস্টিক চলন, সেটা আনসার হবে ফোটোন্যাস্টিক চলন। ওকে, অথবা বলে যে পদ্ম ফুলের পাপড়ির আলোর তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত বক্ষচলনকে বলা হয়, একই উত্তর হবে ফোটোন্যাস্টিক উত্তর হবে, ফোটোন্যাস্টিক চলন উত্তর হবে এটা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনজনিত চলনকে বলে। তাহলে যখন এই সামগ্রিক স্থান পরিবর্তন কথাটা উল্লেখ করবে, এই সামগ্রিক স্থান পরিবর্তন কথাটা যখন উল্লেখ করবে, তখন তার উত্তর সবসময় হবে ট্যাকটিক চলন, তখন তার উত্তর হবে ট্যাকটিক চলন, মনে থাকবে। তারপরে কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন বলছে বনচাড়াল উদ্ভিদের মধ্যবর্তী বৃহৎ পত্রটি নিশ্চল, এর দুটি পাশের পত্তক পর্যায়ক্রমে ওঠানামা করতে পারে, কারণ এই অতিরিক্ত মানে পাশের পত্রগুলো ওঠানামা করার কারণটি কি, ওঠানামা করার কারণ হচ্ছে পত্রমূলের রসস্ফীতিজনিত চাপের তারতম্য, পত্রমূলের রসস্ফীতিজনিত চাপের তারতম্য, এটা হবে অপশান নাম্বার ডিটা আনসার হবে এটা, পত্রমূলের রসস্ফীতিজনিত চাপের তারতম্য। অথবা দিয়ে বলে যে অনুরূপ প্রশ্ন করেছে যে রসস্ফীতি হ্রাস বৃদ্ধির জন্য চলন দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো, তো লিখে দেবে বনচাড়াল, আবার কি ঘুরিয়ে দিয়েছে আর কি, আর কিছু নেই। পরে কোশ্চেন দেখো বলছে আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম, আচার্য জগদীশচন্দ্র ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপ যন্ত্রটির নাম, এটা উত্তর হবে কেসকোগ্রাফ, এটা জগদীশচন্দ্র বসু নিজে আবিষ্কার করেছিল, এটা উত্তর হবে কেসকোগ্রাফ। ওকে, কেসকোগ্রাফ। অথবা দিয়ে বলছে অনুরূপ প্রশ্নে কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী প্রমাণ করেন, বা কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের সাহায্যে কোন বিজ্ঞানী প্রমাণ করেন উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়, উত্তরটা হবে আচার্য জগদীশচন্দ্র বসু। ওটার যে কোশ্চেন ছিল ওটা এটা আনসার হবে আচার্য জগদীশচন্দ্র বসু, এটা আনসার হবে। পরে কোশ্চেন বলছে দেখো, উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি কী, দেখো মন দিয়ে দেখো, তাহলে জল এখানে হচ্ছে উদ্দীপক, আর জলের উৎসের দিকে মূলটা যাচ্ছে, তা যখন কোনো চলন উৎসের দিকে হয় তখন সেটা বলে ট্রপিক চলন। এবারে যেহেতু জলের জন্য হচ্ছে তাহলে এটা হবে হাইড্রোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, এটা উত্তর হবে হাইড্রোট্রপিক চলন। ওকে, পরে কোশ্চেন বক্তব্যটি সঠিকতা নির্বাচন করো, ওটা অপশানগুলো হবে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, 2 নম্বরে বলছে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, 3 নম্বরে বলছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন, আর 4 নম্বরে বলছে কোনোটি নয়, এটা উত্তর হবে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রণ, ন্যাস্টিক মানি মনে হবে তীব্রতা দিয়ে হয়, ন্যাস্টিক মানি মনে হবে উদ্ভিদের তীব্রতা দিয়ে হয়, এটা 1 নম্বর অপশানটা আনসার হবে। পরে কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন, পরিবেশের পরিবর্তন গ্রহণ করে সেই অনুসারে সাড়া প্রদানের ঘটনাকে বলে উদ্দীপনা, সমন্বয়, সংবেদনশীলতা আর উদ্দীপক, এটা আমরা সবাই জানি, এটা বলা হয় সংবেদনশীলতা। এটাকে অথবা দিয়ে বলেছে যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় প্রতিবর্তকিয়া, সংবেদনশীলতা, চলন গমন আর সাড়া প্রদান, এটা আনসার হবে সংবেদনশীলতা আনসার হবে, আবার কি অথবা কোশ্চেন হয়তো বুঝতেই পারছো, সংবেদনশীলতা আনসার হবে। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনটা, উদ্ভিদের প্রধান মূল অভিকর্ষ বলের অনুকূলে পৃথিবীর কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়, তাহলে এখানে অভিকর্ষ বলটা হচ্ছে উদ্দীপক আর তার উৎসের দিকে যাচ্ছে, তাহলে উৎসের দিকে যখন কোনো চলন হয় তখন সেটা হয় ট্রপিক চলন, আর যেহেতু এখানে অভিকর্ষটা উৎস তাহলে এটা উত্তর হবে জিওট্রপিক চলন, এটা উত্তর হবে জিওট্রপিক চলন। ওকে, অনুকূল অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন, তাহলে এখানে আনসারে আছে অনুকূল অভিকর্ষবর্তী চলন, বাংলায় লেখা আছে, এটা ইংরেজিতে বলা হয় জিওট্রপিক চলন, পজিটিভ জিওট্রপিক চলন। 18 নম্বর কোশ্চেন দেখো, জুঁই ফুলে যে প্রকারের চলন দেখা যায় তা হলো থার্মোন্যাস্টিক চলন, ফোটোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন আর সিজমোন্যাস্টিক চলন। জুঁই ফুল হয় ফোটোন্যাস্টিক চলন।
তবে বলছে কেমোস্ট্রি চলনের উদ্দীপক হলো, কেমোস্ট্রি চলনের উদ্দীপক হচ্ছে রাসায়নিক কোনো বস্তু, কোনো কেমিক্যাল বস্তু যায় তবেই কেমোস্ট্রি চলন হবে। 20 নম্বর কোশ্চেন দেখো, প্রত্য কোন জোটটি সঠিক নয়? দিয়েছে কী কী না, সিজমোনাস্টি লজ্জাবতী, তার সঙ্গে দিয়েছে কি কেমোনাস্টি সূর্যমুখী, তার সঙ্গে দিয়েছে কি ফোটোনাস্টি পদ্ম, তার সঙ্গে দিয়েছে থার্মোনাস্টি টিউলিপ। তাহলে এখানে কেমোনাস্টি সূর্যমুখী এটা কোনো ম্যাচ করছে না, কেমোনাস্টি সূর্যমুখী হয় না, সূর্যমুখী থার্মোনাস্টি হয়, সরি ফোটোনাস্টি হয়। তাহলে এটা হচ্ছে জোটটা হবে, এটা ম্যাচ করছে না। নেক্সট কোশ্চেন বলছে সার্কুলেশন বা আবর্ত গতি দেখা যায়, সার্কুলেশন বা আবর্ত দেখা যায় কুমড়োর কাণ্ডে রোমে দেখা যায়। ট্র্যাকটি চলনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? এর উত্তর হবে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর নিম্ন শ্রেণীর জলজ উদ্ভিদে দেখা যায়। তাহলে এটা উত্তর হবে ট্র্যাকটি চলনের ক্ষেত্রে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় মেনলি, তাহলে এটা উত্তর হবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে সঠিক নয় হয় আর কি, হরমোন দ্বারা নিয়ন্ত্রিত এখানে কন্ট্রোল কখনোই হয় না, বাকিগুলো হতে পারে। 23 নম্বর কোশ্চেন দেখো, কোনটি উদ্ভিদের সাড়া প্রদানের বাহ্যিক উদ্দীপক নয়? বাহ্যিক উদ্দীপক নয় বলেছে, তাহলে বাহ্যিক উদ্দীপক নয় একটা হতে পারে হরমোন হতে পারে, বাকিগুলো তো বাহ্যিক, তাপ স্পর্শ অভিকর্ষ হলো বাহ্যিক বাহ্যিক। 24 বলছে দেখো, লজ্জাপতির পাতায় সিজমোনাস্টি চলন দেখা যায়, এর কারণ হলো পত্রবৃন্তের কোষের রসস্ফীতিজনিত চাপ পরিবর্তন, পত্রবৃন্তের কোষের রসস্ফীতিজনিত চাপের হ্রাস, ব্যাপন চাপের ঘাটতিজনিত বর্তন আর বাষ্পমোচন। উত্তর হবে পত্রবৃন্তের কোষে রসস্ফীতিজনিত চাপের হ্রাস, পত্রবৃন্তের কোষে রসস্ফীতিজনিত চাপের হ্রাস। অপশন নম্বর সিটা আনসার নয়, সরি অপশন নম্বর বিটা আনসার আসছে। 25 নম্বর দেখো, যে উদ্ভিদের গমনাঙ্গ আছে তা হলো, গমনাঙ্গ কার আছে? ডায়াটাম আছে, ডায়াটাম ফ্লাজেলা থাকে, গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। এর গমনাঙ্গটা যদি লিখে রাখতে পারো ফ্লাজেলা গমনাঙ্গ হয় এর, ফ্লাজেলা ফয়েলয়ে জফলা আকার বরকজ্জে একার লয় আকার, ফ্লাজেলা হচ্ছে এর গমনাঙ্গ, ডায়াটাম, এটা এক ধরনের মস। সামগ্রিক চলন যে উদাহরণটি দ্বারা সূচিত হয় তা হলো, তার সামগ্রিক চলন কোন? ক্ল্যামাইডোমোনাস শৈবালের সূর্যের আলোর দিকে গমন, এটা আমরা সবাই জানি, ক্ল্যামাইডোমোনাস শৈবালের সূর্যের আলোর দিকে গমন। ওকে, 57 নম্বর কোশ্চেন দেখো, বলছে ফোটোনাস্টিক ও থার্মোস্টিক চলনের সমন্বয়ে যে বিশেষ ধরনের চলন দেখা যায় তাকে বলা হয় নিকটিনাস্টিক চলন, তাকে বলা হয় নিকটিনাস্টিক চলন। নিকটিনাস্টিক আলো আর তাপ দুটো দিয়ে যেটা হয় নিকটিনাস্টিক চলন। প্রশ্ন বলেছে নিকটিনাস্টিক চলনের উদ্দীপক হলো আলো, তাপ, রাসায়নিক পদার্থের আলো, তাপ উভয়। এর উত্তর আলো আর তাপ উভয়। থিগমোট্রপিজম উদ্দীপকটি হলো, থিগমোট্রপিজমের উদ্দীপকটা হচ্ছে পর্শ, পর্শ, ঠিক আছে। কচি কলাপাতায় গুটিয়ে থাকা এক প্রকারের হাইপোনাস্টি চলন, হাইপোনাস্টি চলন। পরে কোশ্চেন দেখো, হাইড্রোট্রপিজমের উদ্দীপক হলো, হাইড্রোট্রপিজমের উদ্দীপক হচ্ছে জল, হাইড্রো মানে জল, এটা মাথায় ঢুকিলা ভালো করে, হাইড্রোজমের উদ্দীপক হচ্ছে জল। তারপরে 31 নম্বর কোশ্চেন বলছে সিজমোনাস্টি চলনের উদ্দীপক হলো, সিজমোনাস্টি চলনের উদ্দীপক পর্শ, সবাই জানি আমরা। তারপরে বলছে আলোর প্রভাবে পাতার চলনকে বলা হয়, পাতার চলনটা বলেছে খেয়াল রাখবে, এটা হচ্ছে হেলিওট্রপিক চলন, হেলিওট্রপিক চলন। ওকে, বলছে আলোর দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে কী বলে? সামগ্রিক চলন বলেছে মানে ট্যাকটিক আসবে, আর আলোর জন্য হবে ফোটোট্যাকটিক, তাহলে হবে ফোটোট্যাকটিক চলন। তির্যক আলোকবর্তী চলন দেখা যায়, তির্যক আলোকবর্তী চলন দেখা যায় পাতাতে দেখা যায়, ঠিক আছে। এটাকে অনুরূপ প্রশ্ন বলেছে উদ্ভিদের পাতায় কী ধরনের ফোটোট্রপিজম দেখা যায়, এটা হতে পারে তির্যক আলোকবর্তী চলন। 35 নম্বর কোশ্চেন বলছে দেখো, নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে জীবের স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে কী বলে? একটা স্থানে ফিক্সড আছে বলেছে, তাহলে একটা স্থানে ফিক্সড থাকে অঙ্গ প্রত্যঙ্গ চলন বলা হয়, আর যখন জায়গাটা চেঞ্জ করে তখন সেটা বলা হয় গমন। বলছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয় লেখো, সঠিক নয় বলেছে, খেয়াল রাখবে সঠিক নয় বলেছে। এটা হবে এক ফোটোন্যাস্টিক সঙ্গে টিউলিপ দিয়েছে, এটা প্রথমেই বলে টিউলিপটা থার্মোন্যাস্টিক আছে। তারপরে 37 নম্বর কোশ্চেন বলছে ন্যাস্টিক এক প্রকারের কী চলন? না, ন্যাস্টিক এক প্রকার হচ্ছে রসস্ফীতিজনিত চলন, রসস্ফীতিজনিত চলন। সদ্য অঙ্কুরিত বীজের ভ্রূণমূল মাটির দিকে বেঁকে যায়, এটি হচ্ছে জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন। তারপরে বলছে 39 নম্বর কোশ্চেন বলছে যে
প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো এবং লেখো। কি বলেছে? এটা উত্তর হবে রসস্ফীতির চাপ কমে যাওয়ায় ফলে বনচালের পার্শ্ববর্তক দুটি ওঠানামা করে। রসস্ফীতির চাপ কমে যাওয়ার ফলে, এটা উত্তর হবে রসস্ফীতির চাপ কমে যাওয়ার ফলে বনচালের পার্শ্ববর্তক দুটি ওঠানামা করে। এই লাস্ট অপশানটা উত্তর হবে। তারপরে সূর্য ওঠার সময় পুকুরের জলের শৈবালগুলি জলের উপরতলে আসা ও পড়ন্ত বেলায় আবার জলের গভীরে চলে যায়। এটা হচ্ছে ফোটোট্যাকটিক চলন হবে, ফোটোট্যাকটিক চলন। অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা বলছে দেখো, যে আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফোটোট্রপিক চলন দেখা যায়। নেগেটিভ ফোটোট্রপিক মূলে দেখা যাবে, আর কোথায় দেখা যাবে? এটা মূল হবে উত্তর। দিনের বেলায় আমরুল, বাবলা, সিম্বিকর্তী উদ্ভিদের পাতা আলো ও তাপের প্রভাবকে খুলে যায় এবং রাতের বেলায় হচ্ছে কি কম তাপমাত্রায় আর অন্ধকারে এটা মুজে যায়। তাহলে এটা আলো আর তাপ দুটাই ম্যাটার করছে কেন? তাহলে আলো তাপ দুটাই ম্যাটার করছে মানে নিকটিনাস্টিক উত্তর হবে। শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে যাওয়া, জলের দিকে যাচ্ছে মানে পুরোপুরি শৈবালটা চলে যাচ্ছে। আর কার রেসপেক্টে জলের জন্য যাচ্ছে? পুরোপুরি যাওয়ার জন্য ট্যাকটিক, আর জলের জন্য হবে হাইড্রোট্যাকটিক। তাহলে এটা আনসার হবে হাইড্রোট্যাকটিক চলন। পরে কোশ্চেন দেখো, উদ্ভিদ দেহের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটার নাম হচ্ছে, উদ্ভিদের ট্রপিক চলন মানে উদ্ভিদের যে ট্রপিক চলনটা নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ সবসময় করবে অক্সিন করে মনে হবে। ট্রপিক চলন কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এটা সবসময় মনে হবে এটা করে অক্সিন। ভালো করে মাথায় ঢুকিলাম, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন। এটিকে অথবা একটা বিশাল কোশ্চেন করেছে যে একটি অন্ধকার ঘরে যদি একটি জানলা খোলা থাকে এবং একটি গাছকে ঘরের মধ্যে জানলার কাছাকাছি রাখা হয়, দেখা যাবে গাছটির ডাল জানলা দিয়ে আসা আলোর দিকে বেঁকে যাচ্ছে। এটি প্রধানত কোন হরমোনের ক্রিয়ার ফলে হচ্ছে? ওই একই উত্তর, ট্রপিক চলনের জন্য হচ্ছে মানে অক্সিন হরমোনের ক্রিয়ার ফলে হচ্ছে। একটি কৃত্রিম হরমোনের উত্তর হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড আর জিব্রেলিক অ্যাসিড, জিআরটি। উত্তর হবে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NaA। এটাকে ছোটো করে বলা হয় NaA। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অক্সিন কি? অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন। অক্সিজেন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন। পরে কোশ্চেন দেখো, একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টরপিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো, এটা উত্তর হবে জিব্বেরেলিন। উত্তর হবে জিব্বেরেলিন। পরে কোশ্চেন বলছে, নাইট্রোজেনযুক্ত পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন অথবা বলছে অ্যাডেনিনযুক্ত প্রাথমিক উদ্ভিদ হরমোনটি হলো, এটা উত্তর হবে সাইটোকাইনিন। 6 নম্বর কোশ্চেন বলছে, উদ্ভিদের পার্শ্বীয় মুকুলে বৃদ্ধিতে সহায়তা করে কি? এটাও সাইটোকাইনিন হবে। অগ্রমুকুলটা অক্সিন করে আর পার্শ্বীয় মুকুলটা সাইটোকাইনিন করে। বলছে তোমার বাগানে একটি বিক্ষিপ্ত গাছ কেবল দৈর্ঘ্যে বাড়ছে, ডালপালা বিস্তার করছে না, এই সমস্যার সমাধানের জন্য কী হরমোন দিতে হবে? তাহলে ডালপালার জন্য কী দিতে হবে? সাইটোকাইনিন দিতে হবে। এটা উত্তর হবে সাইটোকাইনিন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 7 নম্বরে, কোন হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছ ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়? তা দীর্ঘদিন সবুজ আর সতেজ মানে জরা বিলম্বিত করবে, জরা বিলম্বিত করে সাইটোকাইনিন করে। বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন? এটা উত্তর হবে সাইটোকাইনিনই হবে। এটা উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। বলছে কোন উদ্ভিদ হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয়? তা মূলের বৃদ্ধি আমরা সবাই জানি অক্সিজেনের জন্য হয়। 9 নম্বর কোশ্চেন বলছে, নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন হলো, নাইট্রোজেন ধর্মী আম্লিক উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন হবে উত্তর। পরের কোশ্চেন কী বলছে দেখো, জিব্বেরেলিন হরমোনের ক্ষরণস্থল সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। না, পরিপক্ক বীজের বীজপত্র ও ভ্রূণে এবং অঙ্কুরিত চারায় সংশ্লেষিত হয়। পরিপক্ক বীজের বীজপত্র অঙ্কুরিত চারায় সংশ্লেষিত হয় এই হরমোনটা। ওকে, তারপরে ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোনটি হলো, ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোনটা হলো, না ফল পাকাতে কী লাগে? ফল পাকাতে লাগে ইথিলিন লাগে, ইথিলিন উত্তর হবে এটা। ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে গৌণ বৃদ্ধি ঘটায়, এটা উত্তর হবে অক্সিন হরমোন। অথবা দিয়ে বলেছে কৃষিক্ষেত্রে উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি, তুমি এটা উত্তর হবে অক্সিনই, দুটো উত্তরই অক্সিন হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেনটা, যেটি সংশ্লেষিত হরমোন নয়, তাহলে এখানে সংশ্লেষিত কোনটা নয়? না ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা সংশ্লেষিত নয়।
কোন হরমোনকে বৃদ্ধি প্রতিরোধী বা বৃদ্ধি প্রতিরোধক উদ্ভিদ হরমোন বলা হয়? উত্তর হবে অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। বলছে কোন হরমোনের প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়? এটা উত্তর হবে অক্সিন। উদ্ভিদের 90% কাজ অক্সিনই করে। উদ্ভিদের অগ্রমুকুল বিচ্ছিন্ন করলে কোন হরমোনের ক্রিয়া বৃদ্ধি পায়? অগ্রমুকুলটা কেটে দেওয়ার পরে সাইটোকাইনের ক্রিয়া বেড়ে যায়। যে অগ্রস্ত পকড়তে কোটায়। তাহলে হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো। হরমোন ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। তাহলে হচ্ছে হরমোন অতি দ্রুত কাজ করে, স্বল্প স্থায়ী হয়, হরমোন ক্রিয়ার পর নষ্ট হয়ে যায়। এটা হবে হরমোন ক্রিয়ার পর নষ্ট হয়ে যায়। এটা প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম সাইটোকাইনিন, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ আইবিএ, পার্শ্বমুকুলের বিতরণে সাইটোকাইনিন আগাছা হিসেবে কাজ করে কৃত্রিম। এটা হবে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম সাইটোকাইনিন। এটা উত্তর হবে বীজ আর মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম সাইটোকাইনিন। এটা উত্তর। এটা সাইটোকাইনিন এটা জিবরেলিন করতে পারে। তারপরে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় ভুট্টার শস্যে হবে। পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় কোথায়? না ভুট্টার শস্যে। উত্তর হবে যে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেতটা লিখতে বলেছে C10H9। এইভাবে মনে রাখবে 10-9-2-1 যে C10H9O2N, C10H9O2N, C10H9O2N। রাসায়নিক নামটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদ হরমোন চলনে সাহায্যকারী, টপিক চলনে সাহায্যকারী রাসায়নিক নাম ও সংকেত লিখতে বলছে। সংকেত তো দেওয়া আছে, আর রাসায়নিক নামটা হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড রাসায়নিক নাম, আর সংকেত তো দেখতে পাচ্ছ C10H9O2N। ওকে, নেক্সট, কোন কলা দ্বারা অক্সিজেন পরিবাহিত হয় না? এটা উত্তর হবে জাইলেম কলা। জাইলেম কলা দ্বারা পরিবাহিত হয় না। তারপরে কোষ প্রাচীরকে নমনীয় করে কোষের আকার বৃদ্ধি করে, এটা হচ্ছে অক্সিন হবে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে প্রদত্ত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়? প্রদত্ত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH? TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে নামটাতে বোঝা যাচ্ছে থাইরয়েড থেকে নিঃসৃত হবে। এটা থাইরয়েড থেকে। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বা ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো। থাইরক্সিন হরমোন বা ক্যালোরিজেনিক হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম বলতে বলেছে। আমি একটা ভুল বললাম, আগের কোশ্চেনটা উত্তরটা ভুল বলে দিয়েছি। এটা থাইরয়েড হবে না, TSHটা বেরিয়েছে, সরি আমি ভুল বলে দিয়েছি একটু। TSHটা বেরিয়েছে পিটুইটারি থেকে। এই এই হরমোনটা থাইরয়েড গ্রন্থিতে আসে, যে থাইরক্সিন যে হরমোনটা আছে তার কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। এটা পিটুইটারি গ্রন্থি হবে, অজ্ঞখণ্ড হবে। এটা সরি, এটা ঠিক করে নেবে একটু। আর থাইরক্সিনটা বেরোচ্ছে হচ্ছে থাইরয়েড থেকে। এটা ঠিক আছে, এটা থাইরয়েড হবে। বলছে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিকান ফলিকলের যে হরমোন উদ্দীপনের সহায়তা যোগায় সেটা হচ্ছে ইস্ট্রোজেন হবে। ইস্ট্রোজেন। ডায়াবেটিস মেলিটাস ও মধুমেহ আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় উৎপাদন করতে অক্ষম? এটা ইনসুলিন হবে। ইনসুলিন। অথবা দিয়ে বলে যে কোন হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্ত শর্করা বেড়ে যায়? এটা উত্তর ইনসুলিনই হবে। তারপরে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটা হচ্ছে ADH, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এটা ADH উত্তর হবে। বৃক্কীয় নালিকা, এটা পরের কোশ্চেনটা ADH হবে, আর লাস্টেরটা ADH হবে। নিউরো হরমোন ADH হবে। তারপরে বলেছে প্রদত্ত বাক্যগুলি পড়তে বলেছে, আর যে বাক্যটা সঠিক নয় সেটা বার করতে হবে, সঠিক নয়টা বার করতে হবে। কী দিয়েছে না FSH, LH প্রোলাকটিন হলো বিভিন্ন ধরনের GTH। এবার বলছে অ্যাড্রিনালিন হাত উৎপাদ কমায়, এটা ভুল আছে। অ্যাড্রিনালিন হাত উৎপাদ কমায়, এটা ভুল আছে। তারপরে প্রদত্ত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি অজ্ঞখণ্ড থেকে নিশ্চিত হয়? STH হবে। থাইরক্সিনটা থাইরয়েড থেকে বেরোচ্ছে, ইনসুলিনটা হচ্ছে অগ্নাশয় বিটা কোষ থেকে, আর অ্যাড্রিনালিনটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। তাহলে এখানে STHটা আনসার হবে। ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্য সঠিক নয় তা শনাক্ত করো। রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে।
এটা তো হবে, এটা উত্তর হবে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, এটা উত্তর অপশন সিটা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না পেপসিনটা হবে এটা উৎসেচক। 10 নম্বর বলছে প্রদত্ত গ্রন্থিগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? দিচ্ছে লালাক গ্রন্থি, তারপর দিচ্ছে যকৃৎ, তারপর দিচ্ছে অশ্বগ্রন্থি, তারপর দিচ্ছে থাইরয়েড। তো এটা থাইরয়েডটা উত্তর হবে, বাকিগুলো সব তো বহিঃক্ষরা গ্রন্থি। এটা আনসার হবে থাইরয়েড। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো। ক্যালোরিজেনিক হরমোন হলো এসটিএইচ, থাইরক্সিন, এসিটিএইচ আর জিটিএইচ। এটা উত্তর হবে থাইরক্সিন, কারণ থাইরক্সিনে আমাদের শরীরে বিএমআরটা কন্ট্রোল করতে পারে। থাইরক্সিন উত্তর হবে। ঠিক আছে, অনুরূপ কোশ্চেনটা একই হবে, ক্যালোরিজেনিক হরমোন থাইরক্সিন উত্তর হবে। তারপরে অ্যান্টি কিটোজেনিক অর্থাৎ কিটোন বডি উৎপাদনে বাধাদানকারী হরমোনটি হলো ইনসুলিন, গ্লুকাগন, এসটিএইচ, প্রোল্যাক্টিন। আচ্ছা, কিটোন বডি তৈরি করতে বাধা দেয় ইনসুলিন, আমরা জানি সবাই। অথবা দিয়ে যেটা দিচ্ছে সেটার উত্তর ইনসুলিনই হবে, কিটোন বডি তৈরি করতে বাধা দেয়। তবে যে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম হলো, গ্লাইকোজেনে রূপান্তর করতে পারে কে? এটা উত্তর হয় ইনসুলিনই হবে, এটা উত্তর হয় ইনসুলিনই হবে। ঠিক আছে, তারপরে বলছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার সাহায্যে কোন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে? এটা উত্তর হবে ইনসুলিনই হবে, ইনসুলিন। তারপরে 14 নম্বর কোশ্চেন, একটি লোকাল হরমোন হলো, লোকাল হরমোন যেটা যেখানে তৈরি হয় মোটামুটি সেখানেই কাজ করে, সেটাকে বলা হয় লোকাল হরমোন। তো লোকাল হরমোনের উদাহরণ কী হবে? না, টেস্টোস্টেরন হবে, টেস্টোস্টেরন আছে অপশানে, টেস্টোস্টেরনটা আনসার হবে। অথবা দিয়ে বলেছে কোন হরমোনটি যে স্থানে ক্ষরিত হয় সে স্থানে ক্রিয়া করে? এটা হবে তো টেস্টোস্টেরনই হবে। তারারন্ধ্রের প্রসারণ এবং অত্যুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? এটা উত্তর হবে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন হরমোন উত্তর হবে এটা। অথবা দিয়ে বলছে তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? এটা উত্তর হবে অ্যাড্রিনালিনই হবে। পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এমন একটা হরমোনের নাম বলতে বলেছে, এটা হচ্ছে অক্সিটোসিন হবে, অক্সিটোসিন। তারপরে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের দৈর্ঘ্য বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটা উত্তর হবে থাইরক্সিন। ভুল বললাম একটু, পশ্চাৎ পিটুইটারি বলেছে। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হচ্ছে এসিটিএইচ হবে, এটা এসিটিএইচ, অ্যাডেনো কর্টিকোট্রপিক হরমোন হবে। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এটা উত্তর হবে এসিটিএইচ। 18 নম্বর কোশ্চেন বলছে হাইপোথ্যালামাস সংশ্লেষিত হরমোনটা হলো, এটা উত্তর হবে এডিএইচ। অথবা এটা উত্তর হবে এডিএইচই হবে। 19 নম্বর কোশ্চেন হচ্ছে ব্যাঙ্গাচি রূপান্তর, এটা থাইরক্সিন হবে। 20 নম্বর বলছে ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় প্রদত্ত যে হরমোন দুটির মধ্যে, সেটি হলো, এটা হচ্ছে টিএসএইচ আর টি4। টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর টি4 মানে হচ্ছে থাইরক্সিনকে বলতে যাচ্ছে। টিএসএইচ আর টি4। রক্তে থাইরক্সিনের মাত্রা ড্যাশ পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়, এটা উত্তর হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ, ফিডব্যাক নিয়ন্ত্রণ উত্তর হবে, গ্যাপটা হতে হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ। পরে কোশ্চেন বলছে ঘন ঘন প্রস্রাব পাওয়া, পিপাসা বেড়ে যাওয়া কিসের লক্ষণ? ডায়াবেটিস ইনসিপিটাসের লক্ষণ, এটা ডায়াবেটিস ইনসিপিটাসের লক্ষণ। স্ত্রী ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধি ঘটিয়ে ডিম্বাণু উৎপাদন ও পুরুষদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপিত করে কে? উদ্দীপিত করে হচ্ছে এফএসএইচ, এফএসএইচ। নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয় ইনসুলিন, বাধা দেয়। সন্তান প্রসবকালে জরায়ুর প্রাচীরের সংকোচনে সাহায্য করে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোলাক্টিন, অক্সিটোসিন। উত্তর হবে অক্সিটোসিন। পরে কোশ্চেন বয়ঃসন্ধিকালে স্ত্রীলোকদের জননাঙ্গের পরিণতি সাহায্য করে কোন হরমোন? এটা উত্তর হবে ইস্ট্রোজেন। পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে যে হরমোনটা বেঁধে সেটার নাম হচ্ছে এমএসএইচ, এমএসএইচ হবে উত্তরটা। তার বলছে প্রাণীদের প্রধান বৃদ্ধিকারক হরমোনটা হচ্ছে, প্রধান বৃদ্ধিকারক হরমোন হচ্ছে এসটিএইচ বা জিএইচ।
এসটিএইচ বা জিএইচ। কোন হরমোনটি কোষ বিভাজনে প্রোটিন সংশ্লেষ ও অস্থির বৃদ্ধিতে অংশ নেয়? এটার উত্তর হবে জিএইচ। জিএইচ আর একটা নাম এসটিএইচ। যতটা যে দৈর্ঘ্য বৃদ্ধি আছে সব এসটিএইচ আর জিএইচ হবে, ঠিক আছে? তারপরটাও এসটিএইচ হবে, অথবা জিএইচ যাই ছেড়ে দেবে। পরের কোশ্চেন, কোন জোড়াটি সঠিক তা নির্ণয় করো। ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশি কোষে গ্লুকোজ শোষণ বাড়িয়ে দেয়। ভেসোপ্রেসিন প্রস্রাবকালে জরায়ু সংকোচনে অংশগ্রহণ করে। প্রোজেস্টেরন গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি আর গৌণ যৌন লক্ষণ প্রকাশ নিয়ন্ত্রণ করে। আর অ্যাড্রিনালিন বলছে মূত্রের পরিমাণটা কমায়। তাহলে সঠিক কোনটা? ইনসুলিন হবে। ইনসুলিন কোষের ভেদ্যতা বৃদ্ধি করে পেশি কোষে গ্লুকোজ শোষণ বাড়িয়ে দেয়, এটা উত্তর হবে, 1 নম্বরটা উত্তর হবে একদম। তারপরে বলছে প্রদত্ত যেটি মিশ্রগ্রন্থি নয় সেটি হলো শুক্রাশয়, অগ্নাশয়, পিত্তাশয় আর ডিম্বাশয়। এটা পিত্তাশয়টা আনসার আসবে। মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি উত্তর হবে, পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে? 31 নম্বর কোশ্চেন দেখো, পিটুইটারি গ্রন্থির হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যে গ্রন্থির কাজ সেটি হলো অগ্নাশয়, ডিম্বাশয়, থাইরয়েড আর অ্যাড্রিনালিন। এটা উত্তর হবে অগ্নাশয়। অগ্র পিটুইটারির টিএসএইচ ক্ষরণ উদ্দীপিত করে, এটা হবে টিআরএইচ। পুরো নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটা হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে আসে, ঠিক আছে? তো 33 নম্বর কোশ্চেন দেখো। আচ্ছা, এটা ফুল ফর্মটা পাশে লিখে রাখবে। থাইরোট্রপিন, থয়াকার রস্যই, থাইরো, রয়কার রো, ট্রপিন, টরফলা, পয়রসি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে? নেক্সট 33 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? এটা উত্তর হবে থাইরোট্রপিন। প্রথমেই অপশানটা আছে থাইরোট্রপিন। ওকে, 34 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত কোন হরমোনটি এলএইচ এর ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এলএইচ এর ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে প্রোজেস্টেরন হরমোনটা। প্রোজেস্টেরন হরমোনটা। পরের কোশ্চেন দেখো, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি থেকে ক্ষরিত মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী হরমোনটা হলো, এটা হবে এডিএইচ। পরের কোশ্চেন বলছে কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয় কোনটা? স্টেরয়েড জাতীয় হরমোন হচ্ছে এসটিএইচটা। এসটিএইচটা স্টেরয়েড জাতীয় হরমোন নয়। 37 নম্বর বলছে ট্রপিক হরমোন নিঃসরণকারী গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি। তারপরে বলছে প্রোটিনধর্মী হরমোনটি হলো ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, থাইরক্সিন আর গ্রোথ হরমোন। এর উত্তর হবে গ্রোথ হরমোন। পরের কোশ্চেন দেখো 39, বয়ঃসন্ধিকালে ছেলেদের গোলাস্তর মোটা হয়ে যায় কোন হরমোনের জন্য? এটা উত্তর হবে থাইরক্সিন দিয়েছে, ইস্ট্রোজেন দিয়েছে, টেস্টোস্টেরন দিয়েছে, প্রোজেস্টেরন দিয়েছে। এটা উত্তর হবে টেস্টোস্টেরন উত্তর হবে এটা, ঠিক আছে? বলছে কোন জোটটি সঠিক নয়? কোন জোটটি সঠিক নয়? জোটগুলো কী কী দিয়েছে? টেস্টোস্টেরনের সঙ্গে দিয়েছে শুক্রাণু উৎপাদন, এলএইচের সঙ্গে দিয়েছে ডিম্বাণু নিঃসরণ, প্রোজেস্টেরন দিয়েছে অমরা বা প্লাসেন্টা গঠন, আর টিএসএইচের সঙ্গে দিয়েছে দেহের উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা তো আনসার হয়ে যাবে টিএসএইচের সঙ্গে দেহের উষ্ণতা বৃদ্ধিটা। পরে কোশ্চেন, কোনটি অ্যাড্রিনালিনের কাজ নয়? কী কী দিয়েছে না? হাড় উৎপাদন বৃদ্ধি করা, রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেওয়া। এটা উত্তর হবে রক্তের শর্করার পরিমাণ কমানোটা হচ্ছে ইনসুলিনের কাজ, অ্যাড্রিনালিন নয়। তাহলে এটা আনসার হয়ে পড়াই দরকার নেই, রক্তের শর্করার পরিমাণটা কমিয়ে দেয় এটা। এবারে 42 নম্বর কোশ্চেন দেখো, বৃক্কের হরমোনটি হলো, বৃক্কের হরমোন কোনটা? রেনিন হরমোন। রেনিন, এটা রেনিন করে দিয়েছে, এটা রেনিন হয় অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি রেনিন হয়, রয়কার দন্তনরস্যি দন্তন, রেনিন লেখা হয়, রেনিন করে দিয়ে যাই হোক আর কি। পরের কোশ্চেন দেখো, স্ত্রী দেহ থেকে নিঃসৃত যে স্টেরয়েড হরমোন ডিম্বাণুর বৃদ্ধিতে সাহায্য করে তা হলো টেস্টোস্টেরন। এটা তো হবে না। ইস্ট্রোজেন এটা হতে পারে, গ্লুকাগন হবে না, ইনসুলিন হবে না। তাহলে বুঝা যাচ্ছে ইস্ট্রোজেনটা হবে।
উত্তেজনা প্রশমনে কোন হরমোনটা প্রয়োজন? উত্তেজনা প্রশমনে উত্তেজিত অবস্থায় কন্ট্রোল করে কি? অ্যাড্রিনালিন করে আমরা জানি। ও সরি, উত্তেজনা প্রশমনে বলেছে, তাহলে এটা এখানে যা যা হরমোনগুলো দিয়েছে তার মধ্যে নর অ্যাড্রিনালিনটা পারফেক্ট অপশান আসছে, বাকিগুলো তো নয়। নারীদের গর্ভাবস্থায় হৃদযন্ত্রকে নষ্ট হতে দেয় না ও এর ক্ষরণ অব্যাহত রাখে। আমরা সবাই জানি যে যখন প্রেগনেন্সি পিরিয়ডটা চলে তখন নারীদের পিরিয়ডটা অফ হয়ে যায়, ওদের যে মান্থলি পিরিয়ডটা হয় ওটা অফ হয়ে যায়। ওটা অফ হওয়ার কারণ হচ্ছে পিরিয়ডটা অ্যাকচুয়ালি যে ব্লাডটা বেরিয়ে আসে হচ্ছে পিতগ্রন্থি ভেঙে যায়, বেরিয়ে আসে। তো যতদিন পর্যন্ত নারীটা প্রেগনেন্ট থাকে ততদিন পর্যন্ত তার পিরিয়ডটা অফ হয়ে যায়। তো এই পিরিয়ডটা অফ হওয়ার মূল কারণটা হচ্ছে এই পিতগ্রন্থিটা নষ্ট না হওয়া। তো এই পিতগ্রন্থি নষ্ট হওয়াটা আটকায় কে? এইচসিজি বলে এই হরমোনটা। এটা তোমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস আছে, তবুও জেনে রাখো। এটা হচ্ছে এইচসিজি বলে এই হরমোনটা আছে। এটা পুরো নাম হচ্ছে হিউম্যান, পুরো নামটা লিখে দিচ্ছি, তোমরা লিখলাম। এটা হচ্ছে হিউম্যান হয়রসি রসৌ, ঠিক আছে? হিউম্যান মজাফলা আকার, হিউম্যান কোরিওনিক কয়ে ওকার, রয়রসি ও কোরিওনিক গোনাডোট্রপিন গয়ে ওকার দন্তন্যে আকার ডয় ওকার গোনাডোট্রপিন টরফলা পয়রসি দন্তন্য, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। বুঝতে পেরেছ? পরের কোশ্চেন চলে যাও। পরের কোশ্চেন কী বলছে? না, পরের কোশ্চেন বলছে মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো। মানুষের অক্ষিগোলকের একটা অংশ আছে যেটা খুবই আলোক সুবেদী হয়, তো সেই আলোক সুবেদী অংশটা আমাদেরকে খুঁজে বার করতে বলেছে। তাহলে আলোক সুবেদী মানে যে আলোতে মানে আলোকে প্রতিহত করতে পারে আর কি সোজাগতে, তাকে বলা হয় আলোক সুবেদী। তো এটা আমরা সবাই জানি যে আলোক সুবেদী বা আলোক সংবেদনশীল যে স্তরটা সেটা হচ্ছে রেটিনাটা। সব থেকে যে অপশানগুলো দিয়েছে কোরোইডটা, স্ক্লেরাটা, কর্নিয়াটা, এদের একটাও না, এটা রেটিনা আনসার হবে। এটা রেটিনা বসবে, রেটিনা রয়েকার টয়রসি দন্তন্যাকার রেটিনা। 2 নম্বরে বলেছে যে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে মানব মস্তিষ্কের কোন অংশটা যুক্ত? এটা উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস উত্তর হবে। অনুরূপ প্রশ্নটা উত্তর হাইপোথ্যালামাসই হবে। থার্মোস্ট্যাট বলা হয় মানে হাইপোথ্যালামাস, এটা ভালো করে হবে। থার্মোস্ট্যাট বলা হয়েছে দেখবে, মানে যেমন থার্মোস্ট্যাট তাপটা নিয়ন্ত্রণ করতে পারে তেমনই সে অটোমেটিক সুইচ যেটা তোমরা পড়েছো তাপের চ্যাপ্টার ওইটা। প্রত্য কোনটি সঠিক প্রতিবর্ত পথ? তো সঠিক প্রতিবর্ত পথ আমি যেটা জানি সেটা বলি আগে, তারপরে ওর সঙ্গে মিলিয়ে নেবো। সঠিকটা হচ্ছে প্রথমে গ্রাহক লিখতে হয়, তারপরে অন্তর্বাহী স্নায়ু, তারপরে স্নায়ু কেন্দ্র মানে সুষুম্না কাণ্ডটা আর মস্তিষ্কটা, তারপরে বহির্বাহী স্নায়ু, তারপরে কারক। তাহলে গ্রাহক থেকে স্টার্ট হবে। দেখো কোথাও গ্রাহক আছে, কোনটাতে গ্রাহক থেকে স্টার্ট হয়েছে? দেখো গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, অপশন নাম্বার ডিটা আছে। দেখো গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক, ঠিক আছে? তবে 4 নম্বর কোশ্চেন বলছে মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। এটা তো 12 জোড়া, 24টা থাকে টোটাল, 12 জোড়া থাকে। লেফট সাইডে 12টা, রাইট সাইডে 12টা। একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম লেখো। আজ্ঞাবহ স্নায়ুর নাম হচ্ছে অকিউলোমোটর। অকিউলোমোটর। অনুরূপ প্রশ্নটা বলছে একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো। আজ্ঞাবহ স্নায়ু মানে বহির্বাহী স্নায়ু, এটা উত্তর হবে অকিউলোমোটর, ঠিক আছে? মায়োলিন আবরণী দেখা যায়। মায়োলিন আবরণী দেখা যায় কোনো কোনো নিউরনে একসঙ্গে, সবাইকার নয়, কোনো কোনো নিউরনে একসঙ্গে দেখা যায়। এটা কোনো কোনো নিউরনের একসঙ্গে মায়োলিন আবরণীটা দেখা যায়। অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটা হচ্ছে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটার নাম হচ্ছে কি না সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। ওটা কি অথবা দিয়ে বলে যে মস্তিষ্কের সব থেকে বড় অংশটার নাম কি? এটার উত্তর হবে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন দেখো, উল্লেখিত কোনটির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে? অপশন দিচ্ছে ডেন্ড্রাইট, অ্যাক্সন, কোষ দেহ আর সাইন্যাপস। এর উত্তর হবে অ্যাক্সন। অ্যাকশন উত্তর হবে। তবে যে সঠিক জোড়াটি নির্বাচন কর। জোড়াটা কি দিচ্ছে দেখো এবারে। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। দাঁড়াও এবার দেখো, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে বলেছে প্রথমে, তারপরে কি বলছে? বলছে হাইপোথ্যালামাস বুদ্ধি আর আবেগ নিয়ন্ত্রণ করে বলছে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বলছে, আর সুষুম্না শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। এটাই উত্তর হবে। সুষুম্না শীর্ষকটা হচ্ছে হৃৎস্পন্দন আর খাদ্য গলাধকরণটা নিয়ন্ত্রণ করে। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের একটা অংশের নাম লিখতে বলেছে আমাদেরকে। তো প্রতিসারক মাধ্যমে যারা প্রতিসারণ করতে পারে এটা উত্তর হবে কর্নিয়া। কর্নিয়া। কোনটা সঠিক সজ্জা নিয়ন্ত্রণ করছে? এটা উত্তর হবে উদ্দীপক থেকে স্টার্ট হবে। উদ্দীপক, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক, সাড়াপ্রদান। একটাই করলাম, উদ্দীপক, গ্রাহক,
স্নায়ুকেন্দ্র, কারক আর সাড়াবদন, এটা অপশন নম্বর সিটা আনসার আসছে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশের রিলে সেন্টার বা প্রতিবর্ধক কেন্দ্ররূপে কাজ করে? এটা উত্তর হবে থ্যালামাস। থ্যালামাস। রেটিনায় অবস্থিত মৃদু আলোকসংবেদী কোষ হলো, মৃদু আলোকসংবেদী মানে কম আলো দেখতে সাহায্য করে, রড কোষ হবে এটা। মৃদু আলো বা অন্ধকার, ওটা একই উত্তর হবে রড কোষ। পরে কোশ্চেন দিচ্ছে, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। পরে কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন, বলছে মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাসকার্য, হৃদস্পন্দন, পৌষ্টিক নালীর চলন অর্থাৎ পেরিস্টোলিসিস নিয়ন্ত্রণ করে? এটা উত্তর হবে মেডালা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। মেডালা অবলঙ্গাটা, এটা হচ্ছে সুষুম্না শীর্ষকের অন্য নাম একটা, মেডালা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক, এটা তোমরা পরিচিত। ময়দন্ত সুষুম্না শীর্ষক, তাহলে হচ্ছে দীর্ঘি মধ্যস্থরে সুষুম্না শীর্ষক, ঠিক আছে। তারপরে বলছে চোখের যে ত্রুটির জন্য দূরের বস্তু অস্পষ্ট দেখা যায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায়, সেটা বলা হয় মায়োপিয়া। মায়োপিয়া বলা হয়। মানব মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে পন্স। এটা বলা হয় পন্স বা যোজক। দর্শন ও শ্রবণে সাহায্য করে কোন অংশটা? দর্শন ও সাহায্য করে মধ্য মস্তিষ্কের টেকটাম অঞ্চলটা। মধ্য মস্তিষ্কের টেকটাম অঞ্চল, এটা হবে টেকটাম, টয়েকার ক টয়াকার ম, টেকটাম অঞ্চলটা, ঠিক আছে, ব্যাকেটে লিখে রাখবে। তো 19 নম্বর কোশ্চেন বলছে তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে যে অংশ তা হলো, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ হচ্ছে কর্নিয়া, কোরোয়েড, আইরিস, রেটিনা, চারটা অপশন, যেটা উত্তর হবে আইরিস বা কনিনিকা। আইরিস বা কনিনিকা, যাটার নাম হচ্ছে আইরিস বা ডাটার নাম হচ্ছে কনিনিকা। ক দন্তনে দেখি, দন্তনে রশ্মি কয়াকার, কনিনিকা বলা হয় এটাকে, ঠিক আছে। এই অথবাটা উত্তর একই হবে। বলছে মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? এটা আমরা সবাই জানি রেটিনায় হয়। তো 21 নম্বর কোশ্চেন বলছে প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে লেন্সের স্থিতি নষ্ট হয়ে যায়? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া, কোনটি নয়? এটা উত্তর হবে প্রেস বায়োপিয়া। তো যখন 40-এর বেশি বয়সের ব্যক্তি চোখ ঝাপসা হয়ে যায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান, এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে ক্যাটারাক্ট না, এটা ক্যাটারাক্ট নয়। 40-এর বেশি বয়সটা যখন ঝাপসা, এটা বলা হয় প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া, ক্যাটারাক্টটা চোখে ছানি পড়ে বলা হয়, সরি। তাহলে বলছে প্রদত্ত কোন করটীয় স্নায়ুটি সংজ্ঞাবহ প্রকৃতির? সংজ্ঞাবহ প্রকৃতি মানে অন্তর্বাহী বলতে চাইছে। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি আর সবকটি, সবগুলো তো অডিটরি, সবগুলো হবে এটা। মানব মস্তিষ্কের কোন অংশ মানসিক আবেগ অর্থাৎ লজ্জা, ভয়, কান্না এগুলো সব নিয়ন্ত্রণ করে? এর উত্তর হবে হাইপোথ্যালামাস। পরে কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন দেখো, বলছে মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? এটা উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস উত্তর হবে। অথবা বলে যে মানব মস্তিষ্কের কোন বিশেষ কেন্দ্রটি হরমোনের ক্রিয়ার মূল সমন্বয়ক? এটা উত্তর হাইপোথ্যালামাসই হবে। হাইপোথ্যালামাসই হবে। ঠিক আছে, নেক্সট 26 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তো প্রতিবর্তক ক্রিয়া আমরা সবাই জানি এটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে সুষুম্না কাণ্ড কোথায় দিয়ে দাও উত্তর, অথবা এটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত প্রাণীদের অনৈচ্ছিক সাড়াকে ড্যাশ বলে? এটা হবে প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া, পরফলা তয়সি, প্রতিবর্ত ক্রিয়া, ব তয়রে, প্রতিবর্ত ক্রিয়া, করফলা রশ্মি অন্তস্থ আকার, ঠিক আছে। তো 57 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, অক্ষিগোলকের বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে প্রতিবিম্ব গঠনে সাহায্য করে? এটা উত্তর হবে কোরোয়েড। কোরোয়েড হবে। 18 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, র্যানভারে পর্ব দেখা যায় স্নায়ুকোষের অ্যাকশনে দেখা যায়। পরপর অবস্থিত এরূপ দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কী বলা হয়? সাইন্যাপস বা প্রান্ত সন্নিকট, সাইন্যাপস বলা হয়। সাইন্যাপস হবে। সাইন্যাপসিসটা অন্য হতে মিওসিস কোষ বিভাজনের
এটা সাইন্যাপস হবে। 30 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে কোনটি অ্যাকশনের বৈশিষ্ট্য নয়? সোয়ান কোষ, নিজল দানা, অক্সলেমা, নিউরোলেমা। নিজল দানাটা দিয়ে দাও, বাকিগুলো তো সবই মোটামুটি খুবই দরকার। নিউরোপ্লাজমে থাকে কিন্তু অক্সোপ্লাজমে থাকে না, কোনটা? এটা নিজল দানা হবে। স্নায়ুকোষ বা নিউরনের কোষদেহের অপর নাম, স্নায়ুকোষ বা নিউরনের কোষদেহের অপর নাম হচ্ছে নিউরোসাইটন, সোমা, পেরিক্যারিয়ন আর সবগুলা। এটা সবগুলোই হবে, সবগুলোর নাম হচ্ছে। পরের কোশ্চেন বলছে সিএসএফ এর কার্য নষ্ট পদার্থ কোনটি সিএসএফ এর কার্য নয় তা শনাক্ত করতে বলেছে। সিএসএফ এর কাজই নয় কোনটা? তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা হবে। তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করা। 33 নম্বর কোশ্চেন দেখো, কোনটি মিশ্র স্নায়ু নয় তা স্থির করো। এটা হচ্ছে হাইপোগ্লোসাল, গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল, ফেসিয়াল আর ভেগাস। এটা হচ্ছে হাইপোগ্লোসাল হবে, হাইপোগ্লোসাল। এটা হচ্ছে চেস্টীয় স্নায়ু, 12 নম্বর চেস্টীয় স্নায়ু। হাইপোগ্লোসালটা হচ্ছে 12 নম্বর চেস্টীয় স্নায়ু। স্নায়ু, ঠিক আছে। দন্তস্বয়ে দন্তন্যে আকার, অন্তস্থ রস্যু। 34 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোনটি সংজ্ঞাবহ বা অন্তর্বাহী অ্যাফারেন্ট করোটিড স্নায়ু নয়? অ্যাবডুসেন্স, অপটিক, অডিওরি, অলফ্যাক্টরি। এটা হচ্ছে অ্যাবডুসেন্স উত্তর হবে, অ্যাবডুসেন্স। মস্তিষ্কের কোন অংশ পেসিটান ও ঐচ্ছিক কার্য নিয়ন্ত্রণ? এটা সেরিব্রেলাম হবে, সেরিব্রেলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয় কোনটা? মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয় কোনটা বলেছে? এটা উত্তর হবে কনিনিকাটা উত্তর হবে। পরে কোশ্চেন দিচ্ছে অপটিক স্নায়ু যে অনুভূতি গ্রহণ করে তা হলো, অপটিক স্নায়ু হচ্ছে দর্শন অনুভূতি গ্রহণ করে। অপটিক হচ্ছে দর্শন, চোখে লাগানো থাকে এটা। অথবা এটা বলছে দর্শন ক্রিয়ার সঙ্গে যুক্ত স্নায়ুটার নাম, এটা উত্তর হবে অপটিক স্নায়ু, উত্তর হবে, ঠিক আছে। সপ্তম করোটিড স্নায়ু হলো, এটা উত্তর হবে ফেসিয়াল। নামটা তো খুব ভালো করে মনে রাখতে পারবে, ফেসিয়াল। পরে কোশ্চেন বলছে 39, প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, বিচার, বিচক্ষণ ইত্যাদি উচ্চ মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশের নাম বলতে বলেছে। উচ্চ মানসিক গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। পরে কোশ্চেন দিয়েছে দর্শন অনুভূতি মস্তিষ্কের যে অংশ নিয়ন্ত্রিত হয় তা হলো, এটা উত্তর হবে গুরু মস্তিষ্ক বা অপটিক্যাল লোব। গুরু মস্তিষ্কের অপটিক্যাল লোবে হয় এটা, অ্যাকচুয়ালি গুরু মস্তিষ্ক লেখা উত্তর হয়ে যাবে। 41 নম্বর কোশ্চেন দিয়েছে যে নিউরনের কোষদেহগুলি মিলিত হয়ে গঠন করে কি? নিউরনের কোষদেহগুলি স্নায়ুগ্রন্থি গঠন করে, একটা স্নায়ুগ্রন্থি। মানব চক্ষুর প্রথম প্রতিসারক মাধ্যমটার নাম কি? কর্নিয়া। পরে কোশ্চেন দিচ্ছে দ্বিতীয় করোটিড স্নায়ুর নাম বলতে বলছে, এটা হবে অপটিক নার্ভ। 44 নম্বর কোশ্চেন বলছে যে মানব মস্তিষ্কের কোন অংশ অক্ষিগোলকের বিচলন আর তারারন্ধ প্রসারণটাকে নিয়ন্ত্রণ করে? এটা উত্তর হবে সেরিব্রাল কর্টেক্স। অথবা যেটা বলেছে সেটা উত্তর হবে মানব মস্তিষ্কের কোন অংশ চেস্টীয়, এটা সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক হবে, ঠিক আছে। পরে কোশ্চেন বলছে চোখের সিলিয়ারি পেশি সংকুচিত হলে লেন্সের বক্রতা কী হয়? বেড়ে যাবে, লেন্সের বক্রতাটা বেড়ে যায়। আমাদের অষ্টম করোটিড স্নায়ুটা হলো অডিটরি স্নায়ু, কানে লাগানো আছে এটা। সবাই 47 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, আমাদের চোখের লেন্সের চারপাশের সিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হলে যেরূপ দৃষ্টি স্বচ্ছন্দ হয় তা হলো দূরের বস্তু দর্শন করতে পারা যায়, দূরের বস্তু দর্শনটা উত্তর হবে। প্রাণীদের ভৌত সমন্বয়কারী বলা হয়, স্নায়ুতন্ত্রকে বলা হয়, আর রাসায়নিকটা হচ্ছে হরমোনকে বলা হয়। পরে কোশ্চেন দেখো, যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী নিউরন থাকে না সেটি একটি স্নায়ুতন্ত্র হবে না।
ওটা তো স্নায়ুতন্ত্র হবে। তারপরে হচ্ছে যে প্রতিবর্তী চাপে অন্তর্গত, এটা হচ্ছে একসন্ধি প্রতিবর্তী চাপ হবে, একসন্ধি প্রতিবর্তী চাপ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কী বলছে। এটা হচ্ছে 55 নম্বর কোশ্চেনটা। মানুষের চোখের লেন্স কোন প্রোটিন দ্বারা তৈরি হয়? ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন হবে উত্তর। ক্রিস্টালাইন কোথায় আছে দেখো, সেটা উত্তর ক্রিস্টালাইন। হাঁচি, কাশি প্রভৃতি প্রতিবর্তক ক্রিয়াগুলি মস্তিষ্কের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক হবে উত্তর, সুষুম্না শীর্ষক। প্রদত্ত কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এটা উত্তর হবে শিশুর জন্মের পরেই স্বতঃস্ফূর্ত স্তন্যপান, এটা হচ্ছে সদ্যজাত প্রতিবর্তক ক্রিয়া। শিশুর জন্মের পরেই স্বতঃস্ফূর্ত স্তন্যপান সদ্যজাত প্রতিবর্তক ক্রিয়া। নিউরনের কোন অংশ ডেন্ডন উপস্থিত? কোষদেহ থেকে ডেন্ডন স্টার্ট হয়, এটা উত্তর হবে কোষদেহ। সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ুটার নাম বলতে বলেছে, ভেগাস উত্তর হবে। জাইরাস দেখা যায় কোথায়? জাইরাস দেখা যায় গুরু মস্তিষ্কে, গুরু মস্তিষ্কে ভাঁজ আর খাঁজ, একটা হচ্ছে সালকাস, একটা হচ্ছে জাইরাস। ঠিক আছে, তারপরে বলছে সূচে সুতো পরানোর সময় তোমার চোখে নিম্নলিখিত কোন পরিবর্তনটি ঘটে তা যাচাই করে লিখতে বলেছে আমাদেরকে। এটা কি অ্যাকচুয়ালি সিলিয়ারি পেশির সংকোচন হয়, তারপরে লেন্সটা পুরু হয়ে যায়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা হ্রাস পায়। তো সিলিয়ারি পেশিটা প্রথম সংকুচিত হয়, দিয়ে লেন্সটা পুরু হয়, মানে লেন্সটা পুরু হয়, দিয়ে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়। তাহলে এইটা উত্তর হবে, সিলিয়ারি পেশির সংকোচন, লেন্সটা পুরু হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যায়। পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 57। দান করা চক্ষুর কোন অংশটি পুনরায় কাজে লাগে? দান করা চক্ষুর কোন অংশটা আবার কাজে লাগে? কর্নিয়াটা কাজে লাগে আবার কি? ওই যে প্রদত্ত কোনটি নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয়? নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয় প্রদত্ত কোনটা আমাদেরকে বলতে বলেছে। ধারক কোষরূপে কাজ করা, অগ্রাসী কোষরূপে স্নায়ুতন্ত্রকে রক্ষা করা, মায়োলিন শীত গঠন করা, আর উদ্দীপনা বহন করা। এটা উদ্দীপনা বহন করাটা হবে। কোন প্রাণীর একনেত্র দৃষ্টি হয়? পেঁচা, বানর, বাঘ আর ব্যাং। ব্যাং হবে আবার কি, বাকিগুলো সব তো উন্নত প্রাণী। স্নায়ু সর্বব্যস্ত মোট যোগকলার আবরণটির নাম কি? স্নায়ু যোগকলার আবরণ এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম হবে, এপিনিউরিয়াম। তারপরে 61 নম্বর কোশ্চেন দেখো। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম বলা হয়, স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলা হয়। 62 নম্বর কোশ্চেন দেখো। স্নায়ু সন্নিধিতে নিশ্চিত রাসায়নিক পদার্থকে নিউরোট্রান্সমিটার বলা হয়, নিউরোট্রান্সমিটার, যেমন অ্যাসিটাইল কোলিন। স্নায়ুকোষের কোন কোষীয় অঙ্গাণু নিষ্ক্রিয় থাকে? স্নায়ুকোষের সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় থাকে, ওই জন্য স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। 64। মানব মস্তিষ্কের কোন অংশ নিউরো হরমোন ক্ষরণে সাহায্য করে? এটা হচ্ছে হাইপোথ্যালামাস উত্তর হবে, হাইপোথ্যালামাস। প্রদত্ত কোন জোটটি সঠিক বলতে বলেছে? এটা উত্তর হবে সুষুম্না শীর্ষক, লালাক্ষরণ নিয়ন্ত্রণ। সুষুম্না শীর্ষক আর লালাক্ষরণ নিয়ন্ত্রণটা সঠিক। তারপরে মস্তিষ্কের গহ্বরকে কী বলা হয়? মস্তিষ্কের গহ্বর বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল, নিলয় বা ভেন্ট্রিকল। চোখের বাইরের দিকে স্তরটা কি নাম? স্ক্লেরা নাম, নাম হচ্ছে স্ক্লেরা। তারপরে পরের কোশ্চেন দেখো, বলছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটা হলো, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটার নাম কি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হচ্ছে লঘু মস্তিষ্ক, আমরা সবাই জানি। তো এটা আনসার হবে লঘু মস্তিষ্ক। ঠিক আছে, বা সেরিবেলাম, লঘু মস্তিষ্ক আনসার হবে, বা সেরিবেলাম। এটা ইংরেজি নামটা লিখে দাও, সেরিবেলাম, সেরিবেলাম। অথবা যেটা দিয়েছে সেটা উত্তর একই উত্তর হবে। মানুষের কোন অংশটি ঐচ্ছিক চলাফেরা গমন নিয়ন্ত্রণ করে? একই উত্তর হবে। তারপরে বলছে মাছের মেরুদণ্ডের দুই পাশে ভি আকৃতি পেশিটাকে বলা হয় মায়োটাম পেশি।
মায়োটাম পেশি। মায়োটাম পেশির অবস্থান কোথায়? আগের কোশ্চেনটা লিখে দেবে, মাঠের মেরুদণ্ডের দুই পাশে, তাহলেই হবে। এটা ম্যাচিং দিয়েছে, এটাকে ম্যাচ করতে বলেছে। ফ্লেক্সনটা হবে, ফ্লেক্সন পেশির উদাহরণ হচ্ছে বাইসেপ, তাহলে ফ্লেক্সনটা যাচ্ছে বাইসেপে, তাহলে এইভাবে ম্যাচ করো। একটা যাচ্ছে আমার 3-এতে, সরি একটা, এটা যাচ্ছে 3-এতে। তারপরে বলছে এক্সটেনশন পেশির উদাহরণ হচ্ছে কোনটা? এক্সটেনশন পেশির উদাহরণ হচ্ছে কোয়াডিসেপ, তাহলে বিটা যাচ্ছে 2-এতে, সরি 1-এতে। আর পড়ে হলো রোটেশন করে পাইরিফর্মিস হবে, তাহলে সিটা যাচ্ছে 3-এতে। এটা হচ্ছে ওর ম্যাচিংটা। এবার দেখলাম কোনটাতে আসছে, ভুল বললাম, সিটা 2-এতে হতো, সিটা 2-এতে যাচ্ছে, তাহলে দেখলাম কোনটা অপশানে আসছে, এটা 3-এ যাচ্ছে, বিটা 1 আর সিটা 2-এ, মানে এটা হবে। তাহলে এটা ফ্লেক্সনটা এখানে আসছে, এক্সটেনশনটা এখানে যাচ্ছে, আর রোটেশনটা এখানে যাচ্ছে। পরের কোশ্চেন, হাত বা পা ভাঁজ করার জন্য যে পেশি কাজে লাগে, ভাঁজ করা মানে ফ্লেক্সর পেশি হবে, মনে হবে, ভাঁজ মানে ফ্লেক্সর পেশি। বাকি সব উত্তরগুলো ফ্লেক্সরই হবে, সবগুলো ফ্লেক্সর হবে। আর ফ্লেক্সর পেশির কাজ এই কোশ্চেনটা, হাত বা পা মানে কোনো দুটো পেশিকে ভাঁজ করে কাছে আনা বলে দেবে। একটি রোটেটর পেশির উদাহরণ লিখতে বলেছে, রোটেটর পেশি হচ্ছে পাইরিফর্মিস হবে। তাহলে প্যারামেসিয়ামের গমনাঙ্গটার নাম লিখতে বলেছে, প্যারামেসিয়ামের গমনাঙ্গটা হচ্ছে সিলিয়া। আর সিলিয়ারি গতি দেখা যায় কোথায়? প্যারামেসিয়াম হবে উল্টাটা। পায়রার লেজে পালকের সংখ্যা কতগুলো থাকে? পায়রার লেজে পালকগুলোকে বলা হয় রেকটিসেস, এটার সংখ্যা হচ্ছে 12টা। পায়রার লেজের পালকগুলোকে বলা হয় রেকটিসেস। রেকটিসেস কি বলে দেবে? পায়রার লেজের পালকগুলোকে রেকটিসেস বলা হয়। যে কোন অঙ্গকে দেহ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে কি? অ্যাবডাক্টর বেশি, অ্যাবডাক্টর। তোমার দুটি হাত ভাঙলে একই উত্তর হবে, সবগুলো অ্যাবডাক্টরের উত্তর হবে। প্রোটোপ্লাজমের ঘনত্ব অর্থাৎ সল জেল দশা পরিবর্তনের সাহায্যে গমন সম্পন্ন করে একটা প্রাণী হচ্ছে অ্যামিবা। পরের কোশ্চেন দেখো, দেহের কোনো অঙ্গকে দূরবর্তী থেকে নিকটবর্তী করতে সাহায্য করে হচ্ছে অ্যাডাক্টর পেশি হবে। তারপরে যে ধরনের পেশি হাতকে দেহ থেকে দূরে নিয়ে সাহায্য করে তার নাম হলো, হাতকে দেহ থেকে দূরে নিয়ে যাচ্ছে, দূরে হচ্ছে ডেল্টয়েড পেশি হবে, ডেল্টয়েড। স্থান পরিবর্তনের অর্থাৎ গমনে অক্ষম প্রাণী কোনটা? গমনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ ও সাগরথুন, দুটাই হবে। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, মধ্যকর্ণে আছে এটা, 3টা হাড় আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিসটা সবথেকে ছোটো হাড়। তাহলে যে পরের কোশ্চেন বলছে, হাতকে দেহর অক্ষের নিকটবর্তী সাহায্য করে কে? লটিসিমাস ডরসি হবে, লটিসিমাস ডরসি। তো 16 নম্বর কোশ্চেন বলছে, ডেল্টয়েড হলো একটি অ্যাবডাক্টর পেশি, উল্লেখিত তথ্য অনুযায়ী কোনটি সঠিক? কোন 3টা সঠিক আমার দেখতে বলেছে। এই প্রথমে কম্বিনেশন সঠিক, 1 2 3টে সঠিক, এটা সঠিক কম্বিনেশন। তাহলে যে হিঞ্জ জয়েন্ট বা কবজাসন্ধি হলো, হিঞ্জ জয়েন্ট বা কবজাসন্ধি হচ্ছে কোনটা? হিঞ্জ জয়েন্ট বা কবজাসন্ধি উভয়টা হবে, দুটাই হবে। হিউমেরাস এটা হবে আর ফিমারটা হবে। নৌকার হালের মতো কাজ করে মাছের কোন পাখনা? মাছের পুচ্ছ পাখনা। মানুষের পায়ের সম্মুখভাগ উত্তোলিত হয় কোন পেশির সংকোচনে? এটা উত্তর হবে এক্সটেন্সর। ডিজিটোরিয়াম। পরের কোশ্চেন বলছে 20 নম্বর কোশ্চেনটা, দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে? ঘোরানো মানে রোটেটর পেশি। তো রোটেটর পেশির কাজ লিখতে বলেছে, এটা উত্তরটা লিখে দেবে, আর উত্তর রোটেটর হবে। তারপরে কি বলছে না, তারপরে বলছে পায়রার ডানা গঠনকারী পালকের সংখ্যা হলো 23টা, এটা উত্তর হবে 23টা, এগুলো বলা হয় রেমিজেস বলা হয়। মাছের পাখনার সংখ্যার থেকে কত হলো? 7টা পাখনা থাকে মাছের, 2টা 4টা থাকে, 3টা 1টা করে থাকে। ফ্লেক্সর হলো এক ধরনের কী পেশি? ফ্লেক্সর হলো এক ধরনের কঙ্কাল পেশির উদাহরণ। কঙ্কাল পেশি মানে হাড়ের সঙ্গে লেগে থাকে। রামবাবু সোজা দাঁড়ানো অবস্থায় তার হাতের পেন্সিলটি মাটিতে পড়ে যাওয়ায় তিনি দেহটি ঝুঁকে পেন্সিলটি মাটিতে তুলে আনলেন। এই অবস্থায় তার দেহ কোন পেশি বেশি কার্যকর হলো? এখানে দেখ, ঝুঁকবার সময় দেহটা কাছে একবার আসবে, একবার দূরে যাবে, মানে এটা উভয় উত্তর হবে, বা কাছে যাবে বা দূরে যাবে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টা, আমরা ছোট থেকে শুনেছি 206টা হাড় আছে।
এই হয়ে গেল সমস্ত এমসিকিউ। ঠিক আছে।